প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি গণতন্ত্রের সংলাপ অনুষ্ঠানে। সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে স্বপ্নধারার সৌজন্যে। দর্শক, ঐক্য নির্বাচন সংস্কার ইস্যুতে প্রথমবারের মতো দেশের ক্রিয়াশীল সব পক্ষকে যুক্ত করে একটি জাতীয় সংলাপের আয়োজন করেছিল ফোরাম ফর বাংলাদেশ। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে অধিকাংশ রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন পর্যায়ের অংশীজনরা এই সংলাপে অংশগ্রহণ করেছে। এই সংলাপে ঐক্য নির্বাচন ও সংস্কার ইস্যুতে নানান মতামত উঠে এসেছে। এমন একটি সংলাপ আয়োজনের প্রেক্ষাপট, প্রত্যাশা ও প্রাপ্তিকে সামনে রেখে আজ আমাদের আলোচনার বিষয় ঐক্য নির্বাচন সংস্কার, চাওয়া ও বর্তমান বাস্তবতা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মনির হায়দার। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সম্মানিত আলোচকের কাছে প্রশ্ন রাখতে পারেন, কিংবা সংস্কার, ঐক্য, নির্বাচন এই বিষয়গুলো নিয়ে একজন সচেতন নাগরিক হিসাবে আপনার যে ভাবনা রয়েছে সেই ভাবনা আমাদেরকে ফোনে জানাতে পারেন। আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনায়। শুরুতেই মনির হায়দার ভাই, আলোচনাটি যেভাবে শুরু করতে চান আপনি শুরু করতে চাই যে বেগম জিয়া আজকে লন্ডনের উদ্দেশ্যে চিকিৎসার জন্য তিনি, আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই তিনি দেশ ত্যাগ করবেন, এবং এই তার নেতাকর্মী, সাধারণ মানুষ বা জনতার মধ্যে থেকে যে তিনি যে যাচ্ছেন চিকিৎসার জন্য, আবার সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন, এই যে উচ্ছ্বাস আমরা লক্ষ্য করলাম বা করছি আমরা এখনও পর্যন্ত, সে বিকেল থেকে বা বলা যেতে পারে দুপুর থেকে। কিন্তু আলোচনাটি এই জায়গায় নিয়ে আসতে চাই, বেগম জিয়ার বিরুদ্ধে যে মামলা, কিংবা বিগত সরকার তাকে অন্যায়ভাবে যে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছে, কিন্তু সেই প্রেক্ষাপট ধরে 5ই আগস্টের পরে এখন যে বাস্তবতা দেখছি, মানুষের যে ভালোবাসা বেগম জিয়ার প্রতি, এখান থেকে আলাপটি শুরু হোক। অনেক ধন্যবাদ। দেখুন, বেগম খালেদা জিয়ার প্রতি যে অন্যায় অনাচারগুলো হয়েছে, নিপীড়নমূলক সরকারি আচরণ, এগুলো দেশের মানুষ কখনোই গ্রহণ করেনি। তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তারা এনে একেবারে তাদের ক্যাঙ্গারু কোর্ট বলি বা তাদের মানে নিজেদের দলীয় বিচারকদেরকে দিয়ে তাকে কারাদণ্ড দেওয়া, জেলখানায় নেওয়া, কিংবা খুবই অতি সাধারণ সুযোগ সুবিধা, তার জামিনের অধিকার, তার চিকিৎসার সুযোগ সুবিধা, এগুলো থেকে তাকে বঞ্চিত করেছে, এগুলো বাংলাদেশের সাধারণ মানুষ কখনোই অ্যাকসেপ্ট করেনি। এবং বেগম খালেদা জিয়ার একটা ব্যক্তিগত ইমেজ বা অধিকাংশ, একমাত্র অন্ধ আওয়ামী লীগের ছাড়া বাকি সকল মানুষের কাছে ওনার একটা বিশেষ ধরনের অ্যাকসেপ্টেবিলিটি বা তার প্রতি একটা বিশেষ রেসপেক্ট, সম্মান মানে মানুষের মধ্যে আছে। তো বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য যাওয়ার মানে তার প্রয়োজনীয়তা অনেক আগেই ছিল, আমরা জানি তাকে যেতে দেওয়া হয়নি এবং তিনি যেতে পারেননি। এখন এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পর থেকে কেউ কেউ বলছেন যে তিনি কেন যাচ্ছেন না, এখন তো মুক্ত। আসলে তার যাওয়ার ব্যাপারটা একটা হলো তার ফিজিক্যাল কন্ডিশন, মানে একটু স্টেবল না হলে তো তিনি যেতে পারবেন না, বেশ খারাপই ছিল, এর মধ্যে একাধিকবার হসপিটালে গেছেন, মানে যতটুকু সাংবাদিক হিসাবে খোঁজ নিয়ে আমি জেনেছি। আরেকটা হলো তার যে অবস্থা, তাতে তিনি স্বাভাবিক কমার্শিয়াল ফ্লাইট বা সাধারণ যাত্রীবাহী বিমানে যাওয়া তার জন্য একটু ডিফিকাল্ট, তার বিশেষ ব্যবস্থায় তাকে যাওয়া দরকার। তো এটা আবার চাইলেই যে তাৎক্ষণিকভাবে পেয়ে যাওয়া সম্ভব তাও না। তো সব কিছু মিলিয়ে তার যাওয়ার একটা ব্যবস্থা হয়েছে। কাতার সরকার একটা অত্যাধুনিক ওয়েল ইকুইপড এয়ার অ্যাম্বুলেন্স তার জন্য পাঠিয়েছে, তিনি সেটাই আজকে যাচ্ছেন। তো তার এই যাওয়াকে ঘিরে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি, যারা তাকে পছন্দ করেন, ভালোবাসেন, উচ্ছ্বাসও আছে। এটা হলো খুবই একটা মানে তার ক্ষেত্রে মানে সর্বজন বিদিত একটা চিত্র বা পরিস্থিতি। কিন্তু যেটা হয়েছে, আপনি বলছিলেন যে ঢাকা শহরে অস্বাভাবিক যানজট সৃষ্টি হয়েছে তার যাওয়াকে ঘিরে। এই যানজটটা কেবলমাত্র উচ্ছ্বাস প্রকাশ করতে আসা সাধারণ মানুষের কারণে কিন্তু হয়নি। দেখুন, 5ই আগস্টের এই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষ এখানকার রাজনৈতিক ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন আশা করেছিল বা করে। আমি নিজে এই যানজটে 2.5 ঘন্টার মতো আটকা পড়েছিলাম। আমি আমার পরিচিত একাধিক জনের সঙ্গে কথা বলেছি, 5 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত তারা আটকা আছেন। তো আটকা থাকাটা কেন? মানে উচ্ছ্বাস প্রকাশ করতে আসা বা উৎসাহী সাধারণ মানুষ না, কিন্তু সেটা হলো বিএনপির বিভিন্ন ইউনিটের লোকেরা ব্যানার নিয়ে তারা এই রাস্তার বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছে। তো ম্যাডাম খালেদা জিয়া তিনি তো গেছেন রাতের অন্ধকারে, তাকেও দেখা যাবে না গাড়িতে, তিনিও কাউকে ওইভাবে রাতের অন্ধকারে দেখতে পাবেন না। তো এইটার অর্থটাকে আমি ঠিক বুঝে উঠতে পারিনি, যে এই ব্যানার নিয়ে বিভিন্ন থানা, ইউনিয়ন, ওয়ার্ড
ইউনিয়ন তো না, থানা এবং ওয়ার্ড কমিটি বা মহানগর কমিটির নেতারা তাদের দল বল নিয়ে তাদের সমর্থকদেরকে মানে নিয়ে এটা কি আসলে আমাদের দেশের নেতার প্রতি ভালোবাসা বা অন্ধবিশ্বাস বলতে যা বোঝায় এটা মিন করে এটা কিনা? ভালোবাসা না, এটা হলো যে মানে নিজের উপস্থিতি বা নিজের অবস্থান বা নিজের শক্তি সামর্থ্য দলীয় বড় নেতাদেরকে জানান দেওয়ার একটা ব্যাপার, প্রতিযোগিতা থাকে এখানে। আবার হয়তো আমি জানি না, দলের কোনো পর্যায় থেকে আদেশও থাকতে পারে এটা যে ম্যাডাম যাচ্ছে, তোমরা যে যার মতো বেশি সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হও, এটাও হতে পারে, নেতার আদেশ মানাও একটা ব্যাপার থাকতে পারে, আমি নিশ্চিত না। আবার আপনি যথার্থই বলছেন, কাউকের মধ্যে অতি উৎসাহীও আছে অনেকে, হ্যাঁ সেটা আছে। তো সে যে কারণেই হোক, যেভাবেই হোক, বেগম খালেদা জিয়া গুলশান থেকে এয়ারপোর্টে যাবেন কয়েক কিলোমিটার রাস্তা, এইটা জনদুর্ভোগের ব্যাপারটা দল হিসাবে বিএনপি চাইলে খুব ইজিলি অ্যাভয়েড করতে পারত। কিন্তু একজন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার প্রতি তার দলের যারা নেতা কর্মী সমর্থক যারা আছেন তাদের একটি আবেগ তো আছেই, সেই আবেগ প্রকাশের জন্য মানুষকে দুর্ভোগে ফেলতে হবে আর কোনো বিকল্প নাই। নিশ্চয়ই না, কিন্তু এটা বলার জন্য আমি এখন বেগম জিয়ার প্রতি আমি ডিসরেসপেক্ট বা অসম্মান দেখাই ফেললাম, ব্যাপারটা তো এরকম না। এই যে অফিস ফেরত মানুষ, বিকালে মানুষ অফিস থেকে বাড়ি ফেরে, এই যে 5 ঘন্টা 6 ঘন্টা করে আটকা পড়লো, এটা কি মানে সাধারণ মানুষকে কি আমরা একদম কেয়ার করবো না? আমরা কি শুধু দলের কর্মী সমর্থকদেরকে কেয়ার করবো? মানে সাধারণ পর্যায়ক্রমে আসলে এই চিন্তাগুলো ভাবনাগুলো এখান থেকে বের হয়ে আসে, এটি আসলে সেই গণতান্ত্রিক ধারার মধ্যে এটা আসলে আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। আমরা অন্য আলোচনায় যেতে চাই, তবে আমরা এই বেগম জিয়ার আবারও সুস্থতা কামনা করছি, তিনি দ্রুত চিকিৎসা শেষে সুস্থ হয়ে দেশে ফিরে আসুক, এটি প্রত্যাশা। এবং অন্য আলাপগুলোতে যাই এবং এই আলোচনার সূত্র ধরি, সেটি আমরা এই সরকার দায়িত্ব নিয়েছে 5 মাস তারা শেষ করলেন। এই 5 মাসের সংস্কার এবং নির্বাচনের জন্য প্রস্তুতি, রাজনৈতিক দলের যে বক্তব্য, সেটি তো আমরা নানা ধরনের যে আলাপ আলোচনা আমরা শুনছি, কিন্তু বড় দল বিএনপির সম্মানিত মহাসচিব কিন্তু একাধিকবার তিনি এবং তার দলের অন্যান্য যে সিনিয়র নেতারা বলেছেন যে এখনও মাইনাসের রাজনীতির আলোচনা চলছে, কিংবা এক ধরনের ভয়ের যে প্রসঙ্গ আছে, বিরাজনীতির প্রসঙ্গ বলছে। কিন্তু সম্মানিত প্রধান উপদেষ্টার প্রেস সচিব কিন্তু আবার সেটি তিনি ব্যাখ্যা দিয়েছেন যে আসলে মাইনাসের রাজনীতির বিষয়গুলো কিংবা রাজনৈতিক প্রেক্ষাপটে মাইনাসের প্রসঙ্গ, বিরাজনীতির প্রসঙ্গ, সেটি সরকারের ভাবনায় নেই। আমার প্রশ্নটি হলো যে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির মধ্যে এই ভাবনাটি আবার নতুন করে তৈরি হলো কেন, সৃষ্টি হলো কেন, এর পিছনের রহস্য কি? মানে মাইনাস, জি, বিরাজনীতি মাইনাসের প্রসঙ্গ না, মানে হতেই পারে নানা কারণে, নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়ে আশঙ্কা বিএনপি বা যে কোনো দলের মধ্যে জন্ম নিতে পারে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে -2 কথাটা এখন আর প্রযোজ্য না। -2 ফর্মুলা, এটা 111 কথিত 111-এর সময় তো এই বিষয়টা আলোচনায় এসেছিল যে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা তাদের দুজনকে রাজনীতি থেকে দূরে সরানোটাকে -2 বলা হয়েছিল। তো আজকের দিনে তো সেই বাস্তবতা নাই এই কারণে যে প্রথমত একজন তো নিজেই পালিয়ে গেছেন গণ অভ্যুত্থানে বা গণরোষের মুখে, তিনি ঝাড়ে বংশে পালিয়ে গেছেন, তিনি শুধু একা পালাননি। বেগম খালেদা জিয়া, তিনি যে একটু আগে বলেছি, শুধুমাত্র অন্ধ আওয়ামী লীগার ছাড়া এদেশের সাধারণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত এবং গ্রহণযোগ্য একজন মানুষ, জনপ্রিয় একজন মানুষ। আমরা যদি সেই 1991 সাল, 96 সাল, 2001 প্রত্যেকটা নির্বাচনে দেখি, বেগম খালেদা জিয়া 5টা করে আসনে তিনি ভোট করেছিলেন, পরে 3টা করে, তিনি সবসময় সব আসনে বিজয়ী হয়েছেন। কখনোই তিনি কোনো আসনে পরাজিত হননি। তার পরাজয়ের, ব্যক্তিগত পরাজয়ের কোনো রেকর্ড নেই। এটা থেকে তার জনপ্রিয়তা, তার প্রতি মানুষের ভালোবাসার সম্মান, এটা পরিষ্কার স্পষ্ট। কিন্তু শারীরিক কারণে, বয়সের কারণে, তার উপরে সীমাহীন নিপীড়নের কারণে তিনি এখন আর দলের অ্যাক্টিভ বা কার্যকর দায়িত্বে নাই। দলীয় তিনি আছেন, অর্নামেন্টালি তিনি দলের চেয়ারপারসন, কিন্তু কে না জানে যে দলের এখন মূল কাণ্ডারি হলেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুতরাং বেগম জিয়া কিন্তু ঠিক ওই খুব হার্শ ল্যাঙ্গুয়েজে মাইনাসের প্রশ্ন না, তিনি আছেন না। যেহেতু দলের মহাসচিবের পক্ষ থেকে এই আলোচনাটি এসেছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই এর একটু গুরুত্ব আছে বা মাঝে আছে। এটা আমি মনে করি কথা বলার জন্য বলা হয় অনেক সময়। মানে বেগম জিয়াকে মাইনাস করার কোনো কিছু নাই এখন। প্রথম কথা হলো, ওনাকে দেশ থেকে মাইনাস করে দেবে নাকি, সেটা তো না। আর দল থেকে কে মাইনাস করবে? উনি তো দলের প্রধান আছেন, দল ডিসাইডেড করবে উনি থাকবেন কি থাকবেন না। আর মানে দল পরিচালনার কাজটা তো জনাব তারেক রহমান করছেন।
সুতরাং আমার কাছে মনে হয়েছে বা আমাদের দেশে কিছু কথা আছে এগুলো বলার জন্য বলা হয়। আবার এই প্রসঙ্গে এমনটি আছে কিনা মনে হয় ভাই, সেটি হচ্ছে যে মাইনাসের রাজনীতি সূত্র ধরে আগামী যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে আমরা আপনার আলোচনা শুনবো। আপনি যদি আমাকে মাইনাসের কথা বলেন, আমি বলবো যে এইরকম একটা কনস্পিরেসির কথা শোনা যায় যে বিএনপিকে মানে আমি ক্ষমতার বাইরে রাখা যায়, এই প্রশ্নটি আমার ছিল যে আসলে আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা কিংবা নির্বাচনে জয়ী হওয়ার প্রসঙ্গ কিংবা তার জনসম্পৃক্ততার প্রসঙ্গ কিংবা দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা শোনা যাচ্ছে, এই জায়গাতে আপনি কি মনে করেন সেটি কতটা সম্ভব? দেখুন, যে কোনো ধরনের স্বপ্ন কিংবা দুঃস্বপ্ন যে কোনো মহলে থাকতে পারে। এখন বিএনপি দেশের এই মুহূর্তে বৃহত্তম রাজনৈতিক দল এবং সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল এই মুহূর্তে। তো সেখানে কেউ একজন ভাবলো যে বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবে বা আগামী বাংলাদেশ সামনের দিকে আগাবে, এইটা একটা মানে অলিক কল্পনা ছাড়া তো আর কিছু হতে পারে না। কিন্তু অলিক কল্পনা হলেও এরকম উদ্ভট চিন্তা করার লোকের আবার অভাবও নাই, আছে, থাকতে পারে, কিন্তু এটা বাস্তবসম্মত হবে না। প্রেক্ষাপটও আছে কি না, প্রেক্ষাপট আছে বলে আমি মনে করি না, এটা বাস্তবসম্মত হবে না এবং এটাকে খুব বেশি আমলে নেওয়ারও কিছু নাই। বাংলাদেশের মূল সমস্যাটা এই মুহূর্তে হলো যে আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, ঐতিহাসিক যেই অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার মুক্তি বা স্বাধীনতা লাভ করেছে, এই অভ্যুত্থানের পরে বাংলাদেশের সবচাইতে প্রয়োজনীয় কাজটা ছিল যে অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে একটা চমৎকার বোঝাপড়া, একটা ঐক্য থাকবে। মানে বোঝাপড়ার অর্থই হলো একটা ঐক্য। ঐক্য মানে শব্দ আবার এক দল হয়ে যাবে না, আপনি ঐক্যটাকে আমাদের একটু ব্যাখ্যা করছি। দেশের প্রশ্নে মানে একটা ন্যূনতম ঐক্য, ন্যূনতম ঐক্য, যে আমরা কিছু মৌলিক প্রশ্নে আমরা একমত, এই জায়গায় আমরা কোন রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যাব না, এই জিনিসটা দরকার ছিল। সেটা কি তৈরি করা গেল? দুর্ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে সেটা তৈরি করা মানে ওটা তো ছিল, ওই ন্যূনতম বোঝাপড়াটাই হচ্ছে এই ফ্যাসিজমকে বিদায় করতে হবে। সেটা আন্দোলনের সময় ছিল, এখন কি অবস্থা? আমি সেটা বলছি, ঐক্যটা তো তৈরি হয়েছিল। অভ্যুত্থানের পরে আমাদের সবচাইতে অগ্রাধিকার দরকার ছিল ঐক্যটা যাতে টিকে থাকে, ক্ষতিগ্রস্ত যেন না হয়। কিন্তু আজ 5 মাস পরে এসে আমি বলবো, যে কারণেই হোক, যাদের কারণেই হোক, সেটা যে আমি জানি না তা না বা আপনি জানেন না তা না, আমরা জানি, কিন্তু আবারও বলি যে কারণেই হোক, যাদের কারণেই হোক, এই ঐক্যটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 5 মাস পরে এসে আমরা দেখি যে আমাদের যে প্রধান 3টি পক্ষ, আমাদের বিপ্লবের অভ্যুত্থানের নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, প্রধান রাজনৈতিক দল বিএনপি, আরেকটা বৃহৎ রাজনৈতিক দল জামাত ইসলামী, তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ আনছেন, দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন। এতে পরিষ্কার যে কোনো কোনো বক্তৃতায় স্পষ্ট করে নামই তুলে ধরছেন, নামই বলছেন স্পষ্টতই যে এখানে একটা অনৈক্য, বিভেদ, বিভাজন আছে। তাহলে প্রশ্ন কি ক্ষমতা? এক। দ্বিতীয়, ক্ষমতা তো অবশ্যই একটা বড় প্রশ্ন। দ্বিতীয়ত হলো আমাদের প্রধান উপদেষ্টা সর্বজন শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর ইউনূস, তিনি একটা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন। তো এ ধরনের কমিশন গঠন কখন প্রয়োজন পড়ে? যখন ঐক্যের ঘাটতি থাকে বা অনৈক্য বিরাজ করে। জি, ভালো দিক হলো যে যিনি এই মুহূর্তে দেশের কাণ্ডারি, তিনি এই অনৈক্য বা বিভাজন দূর করার প্রয়োজনীয়তা গুরুত্ব দিয়ে উপলব্ধি করেছেন বলেই তিনি এ ধরনের একটা কমিশন করেছেন। সমস্যা আছে, সমাধানের চেষ্টাও আছে। না, তাতে কি ঐক্যের যতটুকু ঘাটতি ছিল বা ঘাটতি থাকলে আপনি যেমন যথার্থই বলছেন যে আসলে তখন ঐক্যের প্রয়োজন হয়, কমিশন করা বা কমিটি গঠনের প্রয়োজন হয়, তাতে কি ঐক্যের মেরামত হলো কিছু? প্রথম কথা হলো এই কমিশন এখনো কাজ শুরু করেনি। না, কিন্তু সকল রাজনৈতিক দলগুলো নিয়ে তো তারা আলাপ করেছিলেন। না, মানে কমিশন বলছে জাতীয় ঐক্যের যে ডাক, সেই জায়গাতে সেটা কমিশন করে না, কমিশনের কথা বলছি না, জাতীয় ঐক্যের রাজনৈতিক দলগুলোর সাথে যে আলাপ আলোচনা করেছিল সেখান থেকে ঐক্যের যে ডাক, সেই প্রসঙ্গের বিষয়টা হলো যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তিনি একটা জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। এটাও আর একটা পয়েন্ট যে ঐক্য নাই বলেই তিনি ঐক্যের ডাক দিয়েছিলেন। জি, এরপরে তিনি রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ধর্মীয় এবং বিভিন্ন গোষ্ঠীর নেতৃবৃন্দের সঙ্গে তিনি 3 দিন আলোচনা করেছিলেন। তাতে জাতীয় ঐক্য হয়ে গেছে এটা তোর বলার সুযোগ নাই, হয়নি। এরপরে তো আমরা পাল্টাপাল্টি দেখছি। কিন্তু এটা একটা ভালো চেষ্টা এবং ভালো লক্ষণ। আর জাতীয় ঐক্যমত্য কমিশন তিনি গঠন করেছেন হলো এরপরে, সেই কমিশনের তিনি প্রধান প্রফেসর ইউনূস এবং কো চেয়ারম্যান হলেন প্রফেসর আলী রিয়াজ। এই কমিশন হয়তো খুব শীঘ্রই কাজ শুরু করবে বলে আমরা শুনেছি, হয়তো শুরু করবে, এটা প্রস্তুতির ব্যাপার আছে। তখন হয়তো এই কমিশন কাজ শুরু করলে এই অনৈক্যের জায়গাটা আস্তে আস্তে দূর হবে, ঐক্য আস্তে আস্তে আবার
পুনরুদ্ধার হবে, এটা হতে পারে। মানে এই জায়গাতে ঐক্যের প্রশ্নে আরেকটি আলোচনা করতে চাই মনির হায়দার ভাই, সেটি হচ্ছে যে ঐক্যের কমিশন বলুন অথবা সম্মানিত প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঐক্যের যে ডাক বা সবাইকে নিয়ে আলাপ আলোচনা করা, সেক্ষেত্রে দুইটি জায়গাতে আমরা ঐক্য এখনও অটুট দেখছি। সেটি আওয়ামী লীগের প্রশ্নে, আওয়ামী লীগের ফিরে আসার প্রশ্নে রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের সংগঠনের মধ্যে সেই ঐক্য আছে, আর ভারতের যে দাদাগিরির প্রশ্নে ঐক্য আছে। কিন্তু এই দুই জায়গাতে ঐক্য দিয়ে আমার গণঅভ্যুত্থানের চেতনা প্রতিষ্ঠিত হবে কিনা? দেখুন, মানে যে একটু আগে বলেছি, সব কিছুতে তার ঐক্যমত হবে না, হলে তো আবার বাকশাল হয়ে যাবে বা উত্তর কোরিয়া হয়ে যাবে। আমাদের কিছু নির্দিষ্ট ইস্যুতে ঐক্যমত দরকার। এর মধ্যে আপনি খুব ভালো বলেছেন, দুটো ইস্যুতে আমাদের ঐক্যমত আছে। সেটা হলো আমরা একটা স্বাধীন, স্বাতন্ত্র, মর্যাদা, নিজে আত্মমর্যাদা নিয়ে একটা রাষ্ট্র হিসেবে চলতে চাই। এখানে অন্য কারো ইন্টারফারেন্স, অবৈধ বা অনাকাঙ্ক্ষিত দাদাগিরি চলবে না। হ্যাঁ, আপনি ওই ভাষায় বলতে পারেন। তো সেখানে সবাই একমত। আরেকটা হলো এই গণহত্যা সহ গত 16 বছরের হত্যা, গুম, খুন, এগুলোর বিচার, এটা নিয়েও কারো কোনো দ্বিমত নাই। শুধু এটা না, দুটো না, আমরা খুঁজলে আরও অনেক জায়গায় পাবো যে কোনো দ্বিমত নাই। ধরেন এই অর্থনৈতিক অপরাধী বা লুটেরাদের, এদের হয়তো ব্যক্তিগতভাবে অনেকের সঙ্গে গোপনে লাইন দিচ্ছেন, সেটা আরেক জিনিস। হ্যাঁ, বোঝাপড়া করছেন, অনেক কিছু লেনদেন হচ্ছে, কিন্তু দলগতভাবে বা গোষ্ঠীগতভাবে কেউ কিন্তু এটার পক্ষে নাই। সবাই মনে করছেন এদের বিচার হওয়া উচিত। তো এরকম আরও অনেক জায়গায় খুঁজলে পাওয়া যাবে যে দ্বিমত নাই। মানে সরকার এবং অপরাপর যারা এসব নিয়ে কাজ করে, তাদের প্রথমে চিহ্নিত করতে হবে কোন কোন জায়গায় ঐক্যের মানে ঐক্যমত আছে আর কোথায় কোথায় দরকার কিন্তু নাই। চিহ্নিত করে সেই জায়গাগুলোতে কাজ করার ব্যাপার, সেটা ঐক্যমত কমিশন বলেন বা অন্য কোনো বেসরকারি উদ্যোক্তারা, তারা যদি মনে করেন এই জায়গাগুলোতে কাজের সুযোগ আছে। এবং আরেকটি ব্যাপার, যে নতুন দল নিয়ে যে আলোচনা হচ্ছে, সেটিও বা আসলে জুলাই বিপ্লবের চেতনার যে বাস্তবায়ন অথবা জন আকাঙ্ক্ষার যে প্রতিফলন সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ন্যূনতম বোঝাপড়া, এবং এর মধ্যে দিয়ে সংস্কারের যে নির্বাচন কেন্দ্রিক বা প্রাথমিক যে সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচনের পথে হাঁটা, সেই প্রশ্নে পুরাতন বা এই মুহূর্তে সক্রিয় রাজনৈতিক দলগুলোকে বা বিএনপিকে নতুন দলের যে ঘোষণা শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম থেকে, সেটিকে একটা ভাবনার মধ্যে ফেলে দিল কিনা? না, দেখুন, প্রথম কথা হলো যে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি সবচেয়ে বড় দল, আর একটা আছে জামাত ইসলামী বড় দল বিএনপির পরে, আরও অনেক দল আছে, কিন্তু আমরা বড় দল বলতে যে এই দুটোর বাইরে তো এই মুহূর্তে আর কেউ নাই। আওয়ামী লীগ পালিয়ে গেছে, জাতীয় পার্টি ফ্যাসিস্টের দোসর হিসাবে তারাও বিপন্ন প্রায় অবস্থায় আছে। 40-এর অধিক নিবন্ধিত দল আছে নির্বাচন। হ্যাঁ, কিন্তু তাদের অবস্থানও আমরা জানি, আমি কাউকে খাটো করার জন্য বলছি না। কিন্তু জুলাই অভ্যুত্থানের পটভূমিতে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থান হবে, এটা দেশের বিরাট সংখ্যক মানুষের আকাঙ্ক্ষা। তখনও ছিল, এখনো আছে। এবং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক শক্তির উত্থানের প্রয়োজনীয়তার কথা বহুদিন ধরে বলা হচ্ছে। কিন্তু কখন, কিভাবে, কাদের হাত ধরে সেই নতুন রাজনীতির সূচনা হবে বা নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটবে, এটা একটা অনিশ্চিত বা অস্পষ্ট ছিল। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে সেই অনিশ্চয়তা এবং অস্পষ্টতা দূর করে দিয়েছে, যে এই অভ্যুত্থান এমন একটা শক্তির নেতৃত্বে হয়েছে যারা কোনো রাজনৈতিক দল বা শক্তি না। সুতরাং যেহেতু তারা কোনো রাজনৈতিক দল বা শক্তি না, কিন্তু তারা সত্যিকার একটা বড় শক্তি এবং যারা একটা অভ্যুত্থান ঘটিয়ে দিতে পারে, তারা একটা নতুন রাজনৈতিক শক্তিরও জন্ম দিতে পারে কার্যকরভাবে। এবং যেহেতু তারা তরুণ, কিশোর এবং তাদের মধ্যে কোনো ধরনের দুর্বৃত্তায়ন বা কোনো ধরনের সমালোচনার জায়গা নেই, সুতরাং তারা ভালো কিছু করতে পারে, এই আশাবাদ তো খুব স্বাভাবিক, মানুষের কাছে এসছে। 5 মাস চলে গেছে অভ্যুত্থানের পর, তারাও তো মানুষ, তাদের সামনেও তারা তো এই রাজনীতিতে অভ্যস্ত না, তারা তো রাজনীতি কিভাবে করতে হয়, দল কিভাবে করতে হয় তারা জানে না। অনেক রকম ভুলভ্রান্তি, বিচ্যুতি আছে, সমালোচনার অনেক জায়গা তৈরি হয়েছে। কিন্তু এই ছাত্রদের নেতৃত্বে একটা কার্যকর এবং মানুষের আকাঙ্ক্ষার রাজনৈতিক শক্তির উত্থান ঘটার সময় বা সুযোগ শেষ হয়ে গেছে, আর কিছু হবে না, এরকম পরিস্থিতি দেশে এখন। কিন্তু মনির হায়দার ভাই, এমনটিও বা আমরা কেন দেখছি, বা আপনার আলোচনা নিশ্চয়ই আপনার কাছ থেকে শুনবো, যে শিক্ষার্থীরা যারা আছে তারা যা বলছে, এটি শুধু তাদেরই কথা, তাদের পিছনে অভিভাবক বা পৃষ্ঠপোষক হিসাবে কেউ নেই, এতটা সরলভাবে কি আমরা দেখতে পারি? এটা এখানে অসরলতার কি আছে? তাদের পিছনে যে কোনো একজন পরামর্শদাতা থাকতে পারে, 10 জন পরামর্শদাতা থাকতে পারে, তাদেরকে কেউ গাইড করতে পারে, তারা আপনার কাছে আসতে পারে, আমার কাছে আসতে পারে, যে আমরা তো আসলে অভিজ্ঞতা নাই, আমাদের এটা সম্পর্কে ধারণা নাই, দেশের প্রচলিত রাজনীতি সম্পর্কে আমরা তো ভালো জানি না, নির্বাচন ব্যবস্থা সম্পর্কে জানি না, আমাদেরকে একটু বলেন। তারা যে কারো কাছে শিখতে পারে, এতে তো অপরাধের কিছু নাই। কোনো রাজনৈতিক দল বা শক্তি বা কোনো অরাজনৈতিক মহল যদি এখনই এই সমস্ত ছাত্র নেতাদের সমালোচনায় মুখর হয় এবং তাদেরকে রাজনীতিতে নিরুৎসাহিত করবার চেষ্টা করে,
এইটা মানে আমাদের অভ্যুত্থানের যে মানে আকাঙ্ক্ষা বা স্পিরিট, সেটার বিপক্ষে একটা অবস্থান। এটা যদি কেউ করবার চেষ্টা করে, এটা আমার কাছে মনে হয় দেশের মানুষের একটা বড় অংশের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। না, এইখানে বিএনপির যেভাবে বিষয়টিকে দেখছে, আমি ঠিক সমালোচনা শব্দটা বলছি না, বিএনপি যেভাবে নতুন দলের এই ঘোষণায় বিএনপি এই প্রসঙ্গটি নিয়ে যেভাবে বিচার বিশ্লেষণ করছে, সেটি তারা বলছে যে একটি দল গঠনের ক্ষেত্রে একটি রাজনৈতিক একটি প্রক্রিয়া রয়েছে। সেই প্রক্রিয়া হলো যে শিক্ষার্থীদের মধ্যে থেকে 3 জন ক্ষমতায় আছে বা সরকারে আছে, সেখানে থেকে তারা যদি দল গঠনের প্রক্রিয়াটি গ্রহণ করে, সেটি রাজনৈতিক বা দল গঠনের শিষ্টাচার বহির্ভূত হবে। এই ব্যাখ্যাকে আপনি কিভাবে দেখেন? এই শিষ্টাচারের কোনো এটা গ্রামার নাই, বক্তব্য, সেটা আপনি কিভাবে বিশ্লেষণ প্রথম কথা হলো যে বিএনপি এ ব্যাপারে খুব যে পরিষ্কার কোনো কথা বলছে তা না। হ্যাঁ, মানে মেঠো বক্তৃতায় বা রেটরিকে তাদের কেউ কেউ বলছেন এই ধরনের কথা, আপত্তি করতে পারে, এটা আলোচনার বিষয় যে ভাই তোমরা যদি রাজনৈতিক দল করতে চাও তো সরকার থেকে নেমে আসো। এরপরের প্রশ্ন আসবে তাদেরকে সরকারে পাঠিয়েছে কে? আপনি কি সরকার নিয়োগ দিয়েছেন নাকি? ভাই সরকারকে আপনার সঙ্গে কথা বলে হয়েছে নাকি? এগুলা একটা অভ্যুত্থানের পর এক উত্তেজনাকর অস্থির সময়ে সব কিছু হয়েছে। হ্যাঁ, ছাত্ররা সরকারে যাবে কি যাবে না এটা নিয়ে তেমন কোনো আলাপ আলোচনার সুযোগ ছিল না। যারা সরকার গঠন করেছেন তারা মনে করেছেন যে এই তরুণ কিশোররা নিজেদের জীবন বিলিয়ে দিয়ে এই ফ্যাসিবাদের পতন ঘটানোর কাজে নেতৃত্ব দিয়েছেন। সবাই ছিল, বিএনপি ছিল, জামাত ছিল, সাধারণ মানুষ ছিল, অপরাপর রাজনৈতিক দল ছিল, সামাজিক শক্তি ছিল, এটা সত্য। কিন্তু নেতৃত্ব দিয়েছে আমাদের এই কিশোর তরুণরা। জীবন যারা দিয়েছে তাদের মধ্যে বিভিন্ন দলের লোক ছিল, কিন্তু এদের নেতৃত্বেই দিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, সাধারণ মানুষ জীবন দিয়েছে। সুতরাং যারা সরকার গঠন করেছে এরা যদি এই বিবেচনা করে থাকে যে আমরা প্রতীকী অর্থে বা যে কোনো হিসাবে আমরা শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধিকে সরকারে রাখা হয়ে গেছে, এখন তারা সরকারে গেছে বলেই তাদের নতুন রাজনৈতিক দল করবার আর অধিকার নাই বা থাকবে না, এটা তো হইতে পারে না। এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। প্রক্রিয়াটি নিয়ে যে প্রশ্ন রাখছে সেই জায়গায় তারা তো এখনো রাজনৈতিক দলের কোনো প্রক্রিয়া শুরু করেনি। তারা একটা নাগরিক কমিটি করেছে এবং তারা বলেছে নাগরিক কমিটি কখনো রাজনৈতিক দল হবে না। দুটা সংগঠন আছে, একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেটাও রাজনৈতিক দল না। তারা একটা রাজনৈতিক দল করবে, সেরকম আলাপ আলোচনা আছে, সেরকম প্রক্রিয়া দৃশ্যমান আছে। আমার কথা হলো কি, যে সমালোচনার যদি কোনো জায়গা থাকে সেটা নিয়ে সমালোচনা হবে, কিন্তু এই নতুন রাজনৈতিক শক্তির অবস্থা ভালো না। বলুন আপনি। নতুন রাজনৈতিক শক্তির উত্থানটাকে ব্যাপকভাবে নিরুৎসাহিত করা, এইটা আসলে আমি মনে করি যে বিরাট সংখ্যক মানুষের আকাঙ্ক্ষার বিপক্ষে যাবে। আমি এই কথাটা শেষ করে নিই। দেখুন, আমাদের জন্য ভালো হবে কিসে? আমাদের যে গণ অভ্যুত্থান হয়েছে, মাফিয়া ফ্যাসিস্ট যে পালিয়ে গেছে, এই পটভূমিতে একটা বাংলাদেশকে যদি কম্পারেটিভলি একটা স্টেবল ধারায়, একটা স্থিতিশীল ধারায় ভালোর দিকে নিয়ে যেতে হয়, তাহলে দরকার হলো একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং। বিএনপি সবচাইতে বড় রাজনৈতিক দল, আমাদের ছাত্র নেতৃবৃন্দকে এটা মেনে নিতে হবে। বিএনপির অনেক সমালোচনার জায়গা থাকতে পারে, আছে। বিএনপির অনেক ভুল ত্রুটি, অতীত ইতিহাস, তাদের স্বৈরাচারী হয়ে ওঠার চেষ্টা, মনোবৃত্তি, এগুলার সমালোচনা আমরা করেছি, সবাই করবে, করার দরকার হলে করবে। কিন্তু সে বৃহত্তম রাজনৈতিক দল, তার লাখো কোটি সমর্থক কর্মী আছে। হ্যাঁ, এবং এই মুহূর্তে নির্বাচন হোক বা হোক না হোক, এটার পক্ষে আলোচনা আছে, সেই আলোচনা একটু পরে করছি। কিন্তু তাদের এই বড় দল এটা মেনে নিতে হবে। হ্যাঁ, মেনে নিয়ে তাদের প্রতি সেই রেসপেক্ট দেখাতে হবে। এই জায়গাতে তাদের প্রতি সেই রেসপেক্টটা রাখতে হবে। বিএনপি নেতৃবৃন্দ সম্পর্কে কথা বলার ক্ষেত্রে, তাদের ব্যাপারে বক্তব্য রাখার ক্ষেত্রে, এটা ছাত্র নেতৃবৃন্দ বলুন বা অন্য যারাই বলুন, এই রেসপেক্টটা রাখতে হবে। ঠিক একইভাবে বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দের উচিত হবে এই শিক্ষার্থী বা ছাত্র নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের প্রতি ভালোবাসা রাখা, তাদের প্রতি তারা যে এত বড় একটা কাজ করেছে সেটার স্বীকৃতির ভাষায় কথা বলা, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা, তাদেরকে একেবারে গণায় না ধরা, কোথা থেকে এসেছো, কতটুকু রাজনীতি করেছো, রাজনীতি শিখে আসো, হ্যাঁ, বাপের আগে ছেলে হাঁটলে চলবে না, এগুলো খুবই দুর্ভাগ্যজনক কথাবার্তা। মানে এগুলো আসলে উভয় পক্ষকেই ক্রমশ দূরে ঠেলে দেয়। সেটা তো ঠিক, হাঁটতে শিখলে বাবাও হাঁটবে, ছেলেও হাঁটবে, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এই ধরনের কথাবার্তা পরিহার করা উচিত। কারণ কথা থেকেই কিন্তু আসলে সম্পর্কের দূরত্ব, মানে ভাঙনের সূত্রপাতটা হয়। ঐক্য যেমন তৈরি হয়, দূরত্ব তেমন তৈরি হয়। দেশটা আমাদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা।
ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। মনিহাতের ভাই, দুটি প্রশ্ন আপনার কাছে রেখে যাও। আমরা রাজনৈতিক দল বা শিক্ষার্থীদের মধ্যে এই আলাপটিও আমরা দেখছি, যদিও আগের থেকে কিছুটা সেটি প্রশমিত হয়েছে, অথবা আমরা এটাও ধরে নিতে পারি যে তারা তাদের অবস্থান থেকে প্রকৃত চিত্র বুঝতে পেরেছেন বা বোঝার চেষ্টা করছেন। যে বিপ্লব বা গণঅভ্যুত্থান ভাগাভাগির যে একটি প্রতি বিপ্লব আমরা লক্ষ্য করলাম আলোচনায়, কে নেতৃত্ব দিয়েছে, কে এগিয়েছিল, কে পিছনের এই আলোচনাগুলো যদি এখন হয়, সেটি জনগণের মধ্যে কোনো বিভ্রান্তি তৈরি করবে কিনা? না, বিভ্রান্তি তো আছে, অলরেডি তৈরি তো করছে। এটাই অনাকাঙ্ক্ষিত। এই আলোচনাগুলো আসার কোনো দরকার ছিল না, উচিত হয়নি। আমি বলবো যে উভয় পক্ষ বলতে এখানে বিএনপি এবং ছাত্র নেতৃবৃন্দ, উভয় পক্ষ থেকেই দায়িত্বশীলতার ক্ষেত্রে ঘাটতি রয়েছে, এবং ঘাটতির রেজাল্ট হলো এটা। প্রতি বিপ্লবের দুঃখিত, আমি আসলে দর্শকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু বেশি ঠান্ডা লেগে গেছে। সেটা হলো যে প্রতি বিপ্লব যে কথাটা বলা হয়, কেউ কেউ আবার বেশ বুদ্ধিজীবী পর্যায় থেকে বলা হয় যে বিপ্লব অলরেডি বেহাত হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। আমি সেটা মনে করি না। প্রতি বিপ্লবের যে এটা, প্রথমত এটা বিপ্লব কিনা এটা নিয়ে একটা বিতর্ক আছে। আমি ব্যক্তিগতভাবে এটা গণ অভ্যুত্থান মনে করি। বিপ্লবের জন্য গণ অভ্যুত্থান দরকার হয়, কিন্তু গণ অভ্যুত্থান মানেই বিপ্লব না। এটা বাংলাদেশের জনগণের একটা অভ্যুত্থান ছিল, একটা ফ্যাসিস্ট মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে তারা পালিয়ে গেছে। দেখেন, খুব পরিষ্কার করে একটা কথা বলি বিপ্লব শব্দটা নিয়ে। গণতান্ত্রিক উন্নত বিশ্ব বিপ্লব শব্দটার সঙ্গে পরিচিত হলো হয় ইসলামী বিপ্লব নয় কমিউনিস্ট বিপ্লব। গণতন্ত্রের সঙ্গে বিপ্লব কথাটা তারা অ্যাকসেপ্ট করে না। তো আমরা তারা গণতন্ত্রের জন্য অভ্যুত্থান করেছি, পরিবর্তন ঘটিয়েছি। সুতরাং এখানে বিপ্লব, এটাকে বিপ্লব হিসেবে আখ্যা দেওয়া এবং বিপ্লবী সরকার গঠন ইত্যাদিতে, এগুলা এক ধরনের আমি মনে করি অপ্রয়োজনীয়, এবং এগুলো ভালো কিছু দেবে না আমাদের দেশ এবং জাতিকে। তবে অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার গঠিত হয়েছে, এই সরকারের আচরণে এক ধরনের বৈপ্লবিক গতি থাকতে হবে। বৈপ্লবিক গতি থাকা মানেই বিপ্লবী সরকার না, কিন্তু বুঝতে পেরেছেন তো? সেইখানে এই সরকারের ঘাটতি আছে। সরকার তার বিভিন্ন কর্মকাণ্ডের বৈপ্লবিক গতি দেখাতে পারছে না, বৈপ্লবিক অ্যাকশন দেখাতে পারছে না। এইটার সঙ্গে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল গঠন বা রাজনৈতিক শক্তির উত্থান, সেটার একটা খুব গভীর সম্পর্ক আছে। একদম ক্লিয়ার করে বলি, এই সরকার যত দুর্বল আচরণ করবে, এবং সেই দুর্বল আচরণের কারণে সরকার যদি অজনপ্রিয় হয়, সেটা ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টাকে চ্যালেঞ্জে ফেলবে, বাধাগ্রস্ত করবে। সুতরাং যারা ক্ষমতায় আছেন, ছাত্রদের প্রতিনিধি সহ, তারা যদি এই নতুন রাজনৈতিক শক্তির উত্থানের পক্ষে থাকেন, তাহলে তাদেরকে স্ট্রঙ্গার, মানে আরো জোরালো, আরো শক্তিশালী আচরণ করতে হবে জনগণের আকাঙ্ক্ষা পূরণের ক্ষেত্রে। এই অভ্যুত্থান পরবর্তী সরকারের কাছে মানুষের কিন্তু আকাশচুম্বী আকাঙ্ক্ষা, আমাদেরকে অনেক টাকা পয়সা দাও, আমাদের বিনা পয়সায় খাবার দাবার দাও, এটা চায় না কিন্তু মানুষ। হ্যাঁ, মানুষ নিত্যপণ্যের বাজারটাকে স্থিতিশীল দেখতে চায়, ক্রয় ক্ষমতার মধ্যে তো নাই, যেখানে আছে অন্তত আর যেন না বাড়ুক, এটা চায় মানুষ। কিন্তু তার চাইতেও বেশি অন্য কিছু চায়। সেটা হলো যে এই হত্যার বিচার সবচাইতে প্রায়োরিটি। গণহত্যা এবং গত 16 বছরের গুম খুন হত্যা, সবগুলোর বিচার অগ্রাধিকার ভিত্তিতে চায়। কোনো খুনি গুমকারী যাতে ছাড়া না পায়, এটার বাস্তবায়নকারী, আদেশদাতা, এটার পরিকল্পনাকারী কেউ যাতে ছাড় না পায়। বিচারের জন্য আয়োজনটা আরো ব্যাপক করা দরকার, তৎপরতা আরো জোরদার করা দরকার। গত 16 বছরে বাংলাদেশের মানুষের লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচার করা হয়েছে। এই অর্থনৈতিক অপরাধীদের বিরুদ্ধে চাক্ষুষ দৃশ্যমান অ্যাকশন দেখতে চায়, কিন্তু সেই অ্যাকশন নাই। উল্টো শোনা যাচ্ছে যে অমুক অলিগার্কের সঙ্গে অমুকের এখন বোঝাপড়া হয়ে গেছে, এদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না। আমরা দেখতেও পাই যে বহু অলিগার্কের তো আমরা জানি মিডিয়া প্রতিষ্ঠান আছে, সেই মিডিয়া প্রতিষ্ঠানগুলোতে নতুন ফেস বসানো হয়েছে। হয়তো এটা শুনলে আবার আমাদের সহকর্মী বন্ধুবান্ধব অনেকে হয়তো মন খারাপ করবেন, রাগও হবেন, কিন্তু এটা রিয়ালিটি। এখন এটাও কি নতুন বন্দোবস্তের অংশ কিনা? না, বন্দোবস্তের জায়গায় যাব, আপনি প্রশ্নটা মনে রেখেন, আমি যাতে ভুলে না যাই। কিন্তু এই আলোচনা আছে, এটা সরকারকে দেখতে হবে এবং প্রধান রাজনৈতিক দলকেও দেখতে হবে যে এই সমস্ত অর্থনৈতিক দুর্বৃত্ত লুটেরা, যারা মানুষের হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে,
এদের সঙ্গে কোনো ব্যক্তি বিশেষের গোপন যোগাযোগের গোপন সমঝোতার কারণে রাষ্ট্র চুপসে যাবে, রাষ্ট্র থেমে যাবে, যদি এটা হয় আমি একদম প্রকাশ্যে গ্যারান্টি দিয়ে বলছি সেটা সবচেয়ে বিরূপ প্রভাব পড়বে এই সরকারের উপরে। এবং এই সরকারের যদি অজনপ্রিয় হয়, অজনপ্রিয় হতে থাকে, সেটার সরাসরি প্রভাব পড়বে ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টার মধ্যে। এই জায়গায় আমি একটা ছোট্ট প্রশ্ন মনে ভাই, যে এই সরকারের অজনপ্রিয় হওয়া অথবা এই প্রসঙ্গগুলো আলোচনায় কেন আসছে, মানে প্রসঙ্গ হচ্ছে যে রাজনৈতিক দল এবং শিক্ষার্থীদের মধ্য থেকে আরো বড় পরিসরে যেটা জনগণের সমর্থিত সরকার, সেখানে ব্যর্থ হওয়ার প্রসঙ্গগুলো বারবার আলোচনায় কেন আসছে, মানে সেই বাস্তবতার জায়গাগুলো। না, সেটা তো আমি বললামই, আপনি দুজনেই তো একমত হলাম যে সরকার যথাযথ শক্তিশালী বা জোরালো আচরণ করতে ব্যর্থ হচ্ছে, সেটা করলেই সরকার ব্যর্থ হবে। এই কথাটা একাধিকবার বলেছি, চর্বিত চর্বণ রিপিটেডলি বলি যে এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, এটা অন্তর্বর্তী সরকার, মধ্যমেয়াদী। মানে এটা 4 বা 5 বছরের সরকারও না, আবার 3 মাসের সরকারও না। 3 মাসের চেয়ে বেশি সময়ের সরকার এবং 4 বছরের চেয়ে কম, 5 বছরের চেয়ে কম সময়ের সরকার, এটাকে আমরা বলবো মধ্যমেয়াদী সরকার। সেই মধ্যমেয়াদী সরকার তো তত্ত্বাবধায়ক অবয়বে চলতে পারে না, যে 10 জন বা 20 জন উপদেষ্টা বা মন্ত্রী নিয়ে চলতে পারে না। এখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের জন্য অন্তত একজন করে ইনচার্জ দরকার। এখন সেই ইনচার্জ উপদেষ্টা হতে পারে, বিশেষ সহকারী হতে পারে, যে নামে আপনি দেন না কেন, কিন্তু লাগবে। কাজ এখন ফ্যাসিস্টের পলায়নের পর দেশের যে অবস্থা হয়েছে, মন্ত্রণালয়গুলোতে, সরকারি দপ্তরগুলোতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কাজের স্তূপ হয়ে আছে। এই কাজ তো একজন মন্ত্রীর পক্ষেও করা সম্ভব না, প্রয়োজন হলে এক একটা মন্ত্রণালয়ে 2 জন করে দেওয়া উচিত, একজন উপদেষ্টা, একজন বিশেষ সহকারী। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 20-21 জন উপদেষ্টা পুরো সরকার চালাচ্ছেন। এবং আপনি খোঁজ নিলে জানবেন, সাংবাদিকরা তো জানেই যে কাজ আগাচ্ছে না, বহু কাজ আটকা পড়ে আছে, মানুষ সেবা পাচ্ছে না, মানুষ হতাশ হয়ে যাচ্ছে। তো এগুলো আলটিমেটলি তো সরকার তো চাইলে উপদেষ্টা বাড়াতে পারে, তো সেই জায়গা বাড়াচ্ছে এটা জানি না, এটা সরকারের তরফ থেকে তো কিছু বলা হচ্ছে না। প্রফেসর ইউনূস তিনি খুবই ভালো মানুষ এবং বিশ্ববরেণ্য আমাদের প্রিয় মানুষ, তিনি এই জায়গাটা, আমি জানি না এই উপলব্ধিটা কেন তার মধ্যে আসছে না যে এটা দরকার। এটা দেখুন, সরকারের মানে পরিধি যদি আরো বাড়ানো হয়, তার পিছনে হয়তো বছরে 100-200 কোটি টাকা বেশি খরচ হতে পারে, আমি জানি না কত হতে পারে, 100-200 কোটি টাকা, কিন্তু আমার হাজার হাজার কোটি টাকার কাজ আটকা পড়ে আছে। সরকার ঠিকমতো না চলার কারণে নানা ক্ষেত্রে আমাদের হাজার হাজার কোটি টাকার লোকসান হতে পারে। তো আমি 100-200 কোটি টাকার খরচের জন্য কি এত বড় ক্ষতি ডেকে আনবো না? সেই উপলব্ধিটা সরকার প্রধান, এটা সরকার প্রধানের আশা দরকার, ছাত্র নেতৃবৃন্দ যারা নতুন দল করতে চাচ্ছেন তাদেরও আশা দরকার, কারণ এই ব্যর্থতার আলটিমেট পরিণতি কিন্তু তাদের ঘাড়ে গিয়ে। এবং রাজনৈতিক বন্দোবস্তের প্রসঙ্গ বলছিলাম, সেক্ষেত্রে নতুন রাজনৈতিক শক্তির উত্থান, সেটি তো নতুন দলের একটি যদি বিষয়বস্তু হিসাবে দেখি, সেটা তো শিক্ষার্থীরা তারা সিদ্ধান্ত নেবে। কিন্তু রাজনৈতিক এই গণঅভ্যুত্থানের পরবর্তী সমাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার, যে প্রত্যাশা জনগণ বা আমরা দেখতে চেয়েছি, নাগরিক সমাজের নাগরিকরা যে দেখতে চায়, সেই জায়গাটিও বা কতটুকু দেখছে? দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথাটা এমনিতে পুরনো বলতে আমাদের আধা বামপন্থী ভাইয়েরা যারা আছেন, ভাই বোনেরা রাজনীতির ক্ষেত্রে, তারা এটা বলতেন বা বলেন। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে কথাটা নতুনভাবে এসছে অভ্যুত্থানের নায়কদের মুখ থেকে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা এই কথাটা নতুনভাবে এনেছেন যে আমরা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট। এখন নিউ পলিটিক্যাল সেটেলমেন্ট বা নতুন রাজনৈতিক বন্দোবস্তটা তাদের দৃষ্টিতে কি, সেটা তো জনগণের সামনে একটু তাদের হাজির করতে হবে খোলামেলাভাবে। মানুষকে তো বুঝতে হবে, সবাই তো এই এক শব্দে বুঝবে না বা 2 শব্দে বুঝবে না। এই জায়গায় একটা হতাশার জায়গা যে তাদের তরফ থেকে তাদের দৃষ্টিতে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত কি, এটা গত 5 মাসে তারা হাজির করতে পারেনি। হ্যাঁ, এটা আমি মনে করি তাদের এই না পারাটা তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ। মানে হাজির করতে না পারে, এটা মানে কি বাস্তবতার কারণে তারা কি দূরে সরে গেল নাকি এখনো দেখছে? এটা তারা বলতে পারবে, আমি জানি না। কিন্তু আমি যেটা বুঝি সেটা হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে আমজনতা, আমার মতো আমজনতা বোঝে হলো যেই রাজনীতি গত 53 বছর আমরা দেখেছি, সেই রাজনীতিতে যেই নেগেটিভ জিনিসগুলো আছে, খারাপ জিনিসগুলো আছে, সেটাকে বাদ দিয়ে একটা নতুন রাজনীতি আনা। মানে এখানে একটা নতুন পলিটিক্স লাগবে, নতুন রাজনীতি লাগবে, যেটা আগের রাজনীতির চাইতে ভিন্ন, যেটা আগের রাজনীতিকে ঘিরে মানুষের মনে যে নেতিবাচক বা হতাশা বা বিরক্তি আছে,
সেই উপাদানগুলো নতুন রাজনীতিতে থাকবে না। মানে সেই প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার সেটি কতটুকু? না, সেই সংস্কারের জায়গায় যাচ্ছি, কিন্তু এখন সেটা কি এই কথাটা একটু বলে নি দর্শক। বলুন। সেটা হলো যে আগের রাজনৈতিক দলের অনেক ভালো দিক আছে, অবশ্যই ভালো দিক না থাকলে দেশ চলেছে কেমনে 53 বছর। কিন্তু খারাপ দিক কি? খারাপ দিক হলো রাজনৈতিক দলগুলোর ভিতরে ন্যূনতম কোনো গণতন্ত্র নাই। এটা আমরা হয়তো তারা গালাগালি করবে, কিন্তু নাই। এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলোতে গণতন্ত্র বলতে যে আমরা বুঝি সেটা নাই। মানে গণতন্ত্রের চর্চা দলের ভিতরে নাই, বড় দলগুলোতে। আবারও বলি, বড় দলগুলোতে। এটা শুনলে আবার হয়তো জামাতের সমর্থকরা বলবে না জামাতের ভিতরে আছে। হ্যাঁ, জামাতের ভিতরে একরকম গণতন্ত্রের চর্চা আছে, হয়তো সেটা আমরা ওইভাবে অবহিত না, কিন্তু আমরা বিএনপির মধ্যে সে অর্থে নাই। আরেকটা হলো এইসব পার্টির তহবিল কিভাবে সংগ্রহ করছে, কোথায় ব্যয় করছে, এটা কোনো স্বচ্ছতা নাই। আরেকটা হলো জবাবদিহিতা বলে কিছু নাই। আরেকটা হলো নমিনেশন বাণিজ্য। নমিনেশন ব্যক্তি বিশেষ বা গোষ্ঠী বিশেষ আরেকজনকে দেয়। গণতান্ত্রিক দুনিয়াতে কিন্তু কোনো ব্যক্তি বিশেষ কাউরে নমিনেশন দেয় না। দলের সাধারণ সমর্থকরা ঠিক করে যে আমার আসলে কে ক্যান্ডিডেট হবে। সুতরাং নতুন রাজনীতি যারা দিতে চান বা নতুন বন্দোবস্তের কথা যারা বলেন, তাদেরকে এই জিনিসগুলোর সামনে হাজির করতে হবে যে আমরা এগুলো করব না। আমাদের তহবিল কিভাবে আমরা সংগ্রহ করব, খরচ করব, আপনাদের সামনে এটা পরিষ্কার স্বচ্ছ এবং জবাবদিহিত থাকবে, গণতন্ত্র থাকবে দলের ভিতরে। মনির ভাই, আমরা একেবারে শেষের দিকে, তবে এই আলোচনাটা দিয়ে শেষ করতে চাই যে আমরা সেই আলোচনার অনেকগুলো আলোচনা আমরা করে ফেলছি। আপনি বিশ্লেষণ সেটি করেছেন যে এই মুহূর্তে এসে কবে নির্বাচন হবে সেটি নিয়ে সরকারের পক্ষ থেকে একটা তো তার সাল বলা হয়েছে। রাজনৈতিক দলগুলো বলছে যে আমরা কোন সালে নির্বাচন হবে সেটি শুনছি, কিন্তু আরও নির্দিষ্ট করে দিন, তারিখ, সেই ঘন্টা তারা জানতে চায়। কিন্তু এই প্রসঙ্গে এসে প্রথমে আমরা শুনেছি যৌক্তিক সময় নির্বাচন, এখন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন, কিন্তু এখন যে অবস্থাটা দাঁড়ালো মনে হলো নির্বাচন এবং সংস্কার একেবারে মুখোমুখি দাঁড়ালো। দেখুন, প্রথম কথা হলো যে আমরা একটা সংলাপ করেছি, জাতীয় সংলাপ, সেখানে আমাদের থিম ছিল ঐক্য, সংস্কার, নির্বাচন। এইভাবে আমরা কেন ঠিক করেছিলাম? আলটিমেটলি গণতান্ত্রিক উত্তরণে যাওয়াই হলো আমাদের মূল লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য। তো গণতান্ত্রিক উত্তরণে যাওয়ার উপায় হলো নির্বাচন। তার মানে নির্বাচনটাই শেষ কথা। শেষ কথা না, মানে প্রথম পর্বের শেষ কথা। কিন্তু নির্বাচনে যাওয়ার জন্য আমাদের একটা সংস্কার লাগবে। জুলাই অভ্যুত্থানের দাবি কিন্তু সেটাই। আর সংস্কার করতে হলে আমাদের কিন্তু ঐক্য লাগবে। ঐক্য ছাড়া সংস্কার হবে না, আর সংস্কার ছাড়া আমাদের আকাঙ্ক্ষার নির্বাচনটা হবে না। সুতরাং এই তিনটা জিনিস লাগবে। আপনি যদি আজ থেকে 4.5 মাস আগে রাস্তায় জনগণকে জিজ্ঞেস করতেন যে নির্বাচন কখন হলে ভালো হয়, বহু মানুষ বলতো, বা মেজরিটি মানুষ বলতো এত তাড়াতাড়ি নির্বাচন দরকার নেই, ওটা অনেক পরে হোক, আগে কিছু ঠিকঠাক হয়ে নিক। কিন্তু আজকে যদি আপনি জিজ্ঞেস করেন, দেখবেন যে এইটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই ডেমোগ্রাফিটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন বহু মানুষ বলবে না, নির্বাচনটা তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো, এই সরকার ঠিকমতো হ্যান্ডেল করতে পারছে না। এটা কেন হয়েছে? এটা হয়েছে যে ওই যে সরকারের দুর্বল আচরণের কারণে মানুষের মধ্যে এক ধরনের হতাশা ভর করছে। সরকার যদি এই দুর্বল আচরণ অব্যাহত রাখে, এই ডেমোগ্রাফি আরো চেঞ্জ হতে থাকবে। আমরা শেষ করব, তবে তার আগে আমরা শেষ লাইন শুনবো। জি, এই ডেমোগ্রাফি আরো চেঞ্জ হতে থাকবে। এই ডেমোগ্রাফি চেঞ্জ হতে থাকলে আমাদের আকাঙ্ক্ষার অপমৃত্যু ঘটবে। মানে নির্বাচনী ডেমোগ্রাফি? হ্যাঁ, ডেমোগ্রাফি। জি না, নির্বাচনী ডেমোগ্রাফি না, জনমতের ডেমোগ্রাফি। এটা চেঞ্জ হতে থাকলে আমাদের আকাঙ্ক্ষার অপমৃত্যু ঘটবে, সংস্কার হবে না, নতুন রাজনৈতিক শক্তির উত্থান হবে না, এক্সিস্টিং রাজনৈতিক দলের ভেতরে খুব বেশি পরিবর্তন হয়। একেবারে শেষ লাইনটি শুনবো। আগের বৃত্তে শেষ লাইনটি কি বলবেন? আজকে আলোচনার শেষ লাইন কি থাকবে আপনার? শেষ লাইন হলো আমাদের একটা সংস্কার দরকার, আমাদের সেজন্য একটা ঐক্য দরকার, এবং ঐক্য এবং সংস্কারের মধ্য দিয়ে আমরা একটা অর্থপূর্ণ নির্বাচনে যেতে চাই, আমাদের যাওয়া দরকার। সেজন্য আমাদের রাজনৈতিক দল, আমাদের ছাত্র শক্তি, আমাদের সরকার এবং সমাজের অপরাপর স্টেক হোল্ডার সবাইকে একটা ন্যূনতম ঐক্যমতের জায়গায় আসতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে। যদি সেটা না আসে, তাহলেই গণ অভ্যুত্থান ব্যর্থতার দিকে ধীরে ধীরে। অসংখ্য ধন্যবাদ মনির হায়দার ভাই, আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো স্বপ্ন দ্বারা নিবেদিত গণতন্ত্রের সংলাপ এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।